পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার সঙ্গে মোদির জরুরি বৈঠক। কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইসলামাবাদের। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই দাবি গভর্নর কুমোর। নিউ জার্সিতে আরও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরানোর বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহার তাগিদ কানাডার এমপির। The Emmy goes to Rami Malek. জমকালো আয়োজনে হয়ে গেল টেলিভিশন তারকাদের সবচেয়ে বড় আসর এমি অ্যাওয়ার্ডস। এবারও সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের পুরস্কার গেম অব থ্রোনসের ঝুলিতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলার পরপরই সরাসরি ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নয়াদিল্লি। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা নিতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। এদিকে হামলায় জড়িত থাকার কথা অস্বীকারের পাশাপাশি ভারতের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে সাফ জানিয়েছে পাকিস্তান। রোববারের সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার গার্ড অফ অনার শেষে যার যার বাড়িতে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া হয়। নিহত সেনা সদস্যদের আত্মার শান্তি কামনা করে মসজিদেও দোয়া অনুষ্ঠিত হয়। আজ যে সিকিউরিটি কাশ্মীর নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সন্ত্রাসী তৎপরতা কিছুতেই থামছে না। আমাদের সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। अल्लाह इस मुल्क की सिक्योरिटी फोर्सेस को कामयाबी अता फरमाए। मैंने देखा कि यहाँ से फिर ब्लैक स्मोक उठने की आवाज। সীমান্ত এলাকায় ধোঁয়া উঠতে দেখে প্রথমে নিত্যদিনের কোনো ঘটনা ভেবেছিলাম, কিন্তু যখন হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবহর দেখলাম তখন বুঝলাম বড় কিছু ঘটেছে। আমরা স্থায়ীভাবে এমন সংঘাতের অবসান চাই। हो रहा है जिसकी वजह से कुछ प्रॉब्लम हो रही है। এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদকে দায়ী করেছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ এনে দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে বিশ্ব সম্প্রদায় থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা উচিত বলে টুইটারে উল্লেখ করেন। কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা পরবর্তী করণীয় নিয়ে সোমবার সরকারের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে স্বরাষ্ট্র দপ্তরে জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি আলোচনায় বসেন প্রধানমন্ত্রী মোদী। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। এরই মধ্যে হামলার ঘটনা তদন্তে মাঠে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনএসএ। উরি সেনা ঘাঁটিতে হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পাক পররাষ্ট্র দপ্তর। এই ধরনের অভিযোগকে অযৌক্তিক বক্তব্য ও ভারতের পাকিস্তানকে দোষারোপ করার প্রথাগত আচরণ বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের ভাষণ দেওয়ার আগ মুহূর্তে এ হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অধিবেশনে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে পৌঁছান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বক্তব্যে ভারতের কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। আর ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে পারে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা বিস্ফোরণের ঘটনায় 5 জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়ার খবর মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে এফবিআই। চেলসির রাস্তায় বিস্ফোরিত ডিভাইস ও পরে উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু দুটি স্প্লিন্টার ভর্তি প্রেসার কুকার। এর সঙ্গে 2013 সালে বোস্টন ম্যারাথনে হামলায় ব্যবহৃত বোমার মিল রয়েছে। এই বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করলেও এর সঙ্গে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। এদিকে রোববার নিউ জার্সিতে আরও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চেলসির রাস্তায় বিস্ফোরণের সময় সিসিটিভিতে ধারণকৃত একটি ফুটেজ রোববার প্রকাশ করা হয়। এদিন বিস্ফোরণস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও নিরাপত্তা বাহিনীর বাড়তি সতর্কতা আশপাশের মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে এই হামলাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মনে করছে তারা।
move on with our lives. আমরা এ ধরনের হামলার সঙ্গে অভ্যস্ত নই। মানুষের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। I'm moving around in my city because I love. এই অবস্থার মধ্যেই রোববার রাতে নিউ জার্সির এলিজাবেথ রেল স্টেশনে আরও একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের মেয়র জানান, ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্যাকেট দুজন পথচারী তুলে নেয়ার পর তাতে তার জড়ানো দেখে পুলিশে খবর দেন। পরে রোবটের সাহায্যে পরীক্ষার পর বোমাটি নিষ্ক্রিয় করার সময় এই বিস্ফোরণ ঘটে। এর আগে চেলসির বিস্ফোরণের ঘটনায় নিউ ইয়র্কের পুলিশ যানবাহনে তল্লাশি চালিয়ে 5 জনকে আটক করেছে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও এফবিআই এর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও'নিল এ ব্যাপারে মন্তব্য না করলেও জানান, কাছাকাছি সময়ে 3টি স্থানে হামলার ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা জানতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এদিকে চেলসির রাস্তায় বিস্ফোরিত ডিভাইস ও পরে উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু, 2টি স্প্লিন্টার বা লোহার টুকরা ভর্তি প্রেসার কুকার এবং এগুলোর সঙ্গে 2013 সালে বোস্টন ম্যারাথন হামলায় ব্যবহৃত বোমার মিল রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। রাজ্যের গভর্নর জানান, ঘটনাস্থলের কাছাকাছি থেকে উদ্ধারকৃত বিস্ফোরক ভর্তি প্রেসার কুকার ও অন্যান্য আলামত পরীক্ষা নিরীক্ষা করছে এফবিআই। তদন্ত থেকে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এ হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। ম্যানহাটন ও নিউ জার্সিতে 2টি আলাদা ধরনের বোমা বিস্ফোরিত হয়েছে বলে জেনেছি আমরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে নিউ ইয়র্কের সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মেয়র বিল ডি ব্লাজিও। চেলসিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে হামলার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান তিনি। এটি বোমা হামলা বলে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। সার্বিক নিরাপত্তার বিবেচনায় এই হামলাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি আমরা। তবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তি সন্ত্রাস জড়িত তা জানতে আরো কিছু সময় প্রয়োজন। এদিকে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। দৃশ্যত একে সন্ত্রাসী হামলা মনে হচ্ছে বলে রোববার এক বিবৃতিতে উল্লেখ করেন হিলারি। এই হামলা সম্পর্কে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এর সঙ্গে বিদেশি জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখার কথা জানান এফবিআই এর বিশেষ কর্মকর্তা রিক থর্নটন। শনিবারের ওই হামলায় 8 জন গুরুতর আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। পরে জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব গণমাধ্যম আমাক হামলার দায় স্বীকার করে। তবে মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত করেনি। পুলিশের বরাতে রয়টার্স জানায়, ঘটনার দিন রাত 8টার দিকে রাজ্যের সেন্ট ক্লাউড এলাকার একটি শপিং মলে হঠাৎ ওই হামলাকারী বেশ কয়েকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলাকারী নিরাপত্তা রক্ষীর পোশাকে আল্লাহ ধ্বনি তুলে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সিরিয়ার যুদ্ধবিরতির মধ্যেই আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা। কেবল সিরীয় সরকারি যুদ্ধবিরতি মেনে চলছে বলছে রাশিয়া। বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন খোদ কানাডার ক্ষমতাসীন দলের এমপি মার্ক। গেল শনিবার মন্ট্রিলে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এই প্রতিক্রিয়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশ কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলেও মত তার। মন্ট্রিল ঘুরে এসে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী। 1975-এ জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় বিপথগামী সাবেক সেনা কর্মকর্তা ঘাতক নূর চৌধুরী। তারপর থেকে কানাডার টরন্টোতে বাস করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন সমাবেশ করছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। এই অবস্থায় মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের এক ফাঁকে গত শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে শেখ হাসিনার আহ্বানের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে।
কানাডার সরকার দলীয় এমপি ও পার্লামেন্টের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য মনে করেন বহিঃসমর্পণ আইন নিয়ে দেশটির ভাববার সময় এসেছে। কানাডার বহিঃসমর্পণ আইনের বিভিন্ন দিক নিয়ে উচ্চতর মহল খতিয়ে দেখবে বলে আশা করছি, তবে অবশ্যই এক্ষেত্রে দুদেশের আলোচনা অব্যাহত থাকতে হবে। তিনি মনে করেন এর পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। বহিঃসমর্পণ আইন নিয়ে ইতিবাচক ইঙ্গিতের জন্য দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে আমার মনে হয়। নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকারও তার আইনগত দিকগুলো খতিয়ে দেখবে বলে আশা করেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই এমপি। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে তিনি নিউ ইয়র্ক পৌঁছান। ম্যানহাটনের হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বাংলাদেশ মিশন ও কনসুলেটের কর্মকর্তারা। আজ জাতিসংঘ সদর দপ্তরে প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের লিডার্স সামিটে যোগ দেবেন। 20 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া 21 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একই দিনে বিকেলে প্রবাসী বাঙালিদের দেয়া নাগরিক সম্বর্ধনায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া তার কর্মসূচিতে পরদিন 22 সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী এবং 23 তারিখেই তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল সর্বশেষ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন বিমান হামলায় 62 সিরীয় সেনা নিহত হবার একদিন পর এবার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। যদিও কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতিকে ব্যর্থ প্রমাণ করতেই দেইর আল জোরে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল জাফারি। যুক্তরাষ্ট্র ও মার্কিন সমর্থিত বিদ্রোহীরা প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে উল্লেখ করে কেবল সিরীয় সরকারই যুদ্ধবিরতি মেনে চলছে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে রাশিয়া। শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর শহরে মার্কিন বিমান হামলায় অর্ধশতাধিক সিরীয় সেনা নিহতের ঘটনার পরও থেমে নেই সিরিয়ার সরকারি বাহিনীর আইএস বিরোধী অভিযান। রোববার অনলাইনে প্রকাশিত এক ছবিতে এদিন পূর্বাঞ্চলীয় দেইর আল জোর শহরের বিভিন্ন অংশে আইএসের অবস্থানে বিমান হামলা চালাতে দেখা যায় সিরীয় বাহিনীকে। এছাড়াও এদিন উত্তরাঞ্চলীয় আলেপ্পোর আল রাই এলাকায় আইএসের অবস্থানে বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। অন্যদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার হোমস শহরে সিরীয় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থাগুলো। যুদ্ধবিরতির মধ্যে রোববার প্রথমবারের মতো অবরুদ্ধ আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষণ সংস্থা জানায় রোববার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় কারাম আল জাবাল এবং আল শার এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অন্তত 4 দফা বিমান হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হলেও কারা এই বিমান হামলা চালিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি সংস্থাটি। এই যখন অবস্থা, তখন দেইর আল জোরে সিরীয় সেনাদের ওপর বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল জাফারি। যুদ্ধবিরতিকে ব্যর্থ প্রমাণ করতেই যুক্তরাষ্ট্র ওই বিমান হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিমান হামলা চালিয়ে এতগুলো সিরীয় সেনাকে হত্যা করা যুক্তরাষ্ট্রের কাছে কেবলই একটি কারিগরি ত্রুটি। এ নিয়ে নিরাপত্তা পরিষদে কোনো আলোচনারও প্রয়োজন বোধ করে না তারা। এ ধরনের দায়িত্বহীন এবং দুর্বল প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদকে একটি হাস্যকর সংস্থায় পরিণত করেছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের শনিবারের ওই হামলায় অস্ট্রেলীয় যুদ্ধবিমানও অংশ নিয়েছিল স্বীকার করে হামলায় সিরীয় সেনাদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেন, শুরু থেকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে আসলেও অস্ট্রেলিয়া উদ্দেশ্যমূলকভাবে কখনো সিরীয় সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়নি। এদিকে রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পর 6 দিন পেরিয়ে গেলেও মার্কিন সমর্থিত বিদ্রোহীরা প্রতিনিয়তই তা লঙ্ঘন করে চলেছে। বিদ্রোহীরা আলেপ্পোয় সিরীয় সেনাদের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়। অন্য কর্মকার, সময় সংবাদ। জেরুজালেমে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে 2 ইসরায়েলি পুলিশ আহত হয়েছে। সোমবার জেরুজালেমের ওল্ড সিটিতে
এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ছুরিকাঘাতের পর 2 পুলিশ কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ছুরিকাঘাতের পর পাল্টা জবাব হিসেবে ফিলিস্তিনি ওই হামলাকারীকে গুলি করা হয়। এ নিয়ে 48 ঘন্টায় 6 জন ইসরায়েলিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটল। 2015 সালের অক্টোবর থেকে পশ্চিম তীর, জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনের হামলায় 33 জন ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত 215 ফিলিস্তিনি। সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এক জেনারেল সহ অন্তত 7 জন নিহত হয়েছে। রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হামলা চালানো হয়। পুলিশ জানায় জেনারেল মোহাম্মদ জিমালি তার গাড়ি বহর নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছালে বিস্ফোরকবাহী একটি গাড়ি তার বহরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি বিস্ফোরিত হলে জেনারেল ও তার 6 দেহরক্ষী নিহত হন। হামলার পর এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। নিহত জেনারেল 2007 সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াই করে আসছিল। ফিলিপিন্সে অপহৃত 3 ইন্দোনেশিয়ার নাগরিককে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহী দল আবু সায়াফ। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাসে তাদের অপহরণ করা হয়েছিল। শনিবার আবু সায়াফের কাছে বন্দী এক নরওয়ের নাগরিককে মুক্তি দেওয়ার পর এই 3 জনকে ছেড়ে দেওয়া হলো। 2015 সালে একটি পর্যটন কেন্দ্র থেকে ফিলিপিন্সের এক নারী ও 2 কানাডান নাগরিক সহ নরওয়ের ওই নাগরিককে অপহরণ করা হয়। এর মধ্যে অপহৃত ফিলিপিন্সের নারীকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও কানাডার 2 নাগরিককে হত্যা করে আবু সায়াফের সদস্যরা। এদিকে আবু সায়াফ নরওয়ের নাগরিককে মুক্তি দেওয়ার পর তার সঙ্গে দেখা করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অঙ্গীকার করেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের পথে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। জার্মানির বার্লিনে স্থানীয় সরকার নির্বাচনে মার্কেলের দলের ভরাডুবি। উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা বিষয়ে বৈঠক করেছেন জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে গত 8 মাসের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় দফা পরমাণু বোমার পরীক্ষা নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদা বলেন, উত্তর কোরিয়ার বারবার এমন কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু বোমার পরীক্ষা দেশটির পরমাণু সক্ষমতা দ্রুত অগ্রগতি জানান দিচ্ছে বলে মন্তব্য করেন দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী ইয়ন বোয়াংসি। যে কোনো মূল্যে পিয়ংইয়ং এর এ তৎপরতা ঠেকাতে হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে আনতে এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির সঙ্গে আলোচনাকে প্রাধান্য দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। সংসদের 450টি আসনের মধ্যে এরই মধ্যে 343টি আসনের জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ক্ষমতাসীন দলটি। 95 ভাগ ভোট গণনা শেষে প্রায় 55% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী দল রাশিয়ান কমিউনিস্ট পার্টির চেয়ে 13% এগিয়ে ইউনাইটেড রাশিয়া। বেসরকারি ফলাফলে এরই মধ্যে দলটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে জয় নিশ্চিত জেনে মস্কোয় দলের সদর দফতরে নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। স্থানীয় সময় রোববার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় ভোট গ্রহণ হয়। দখলকৃত ক্রিমিয়ায় প্রথমবারের মতো ভোট গ্রহণের বিষয়ে তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রচারাভিযানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। জার্মানির বার্লিনে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি হয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ। নির্বাচনে মাত্র 17.6% ভোট পেয়ে বার্লিনের ইতিহাসে সবচেয়ে বাজে ফলাফল করেছে দলটি। আর এ কারণে সিডিইউ এর এই পরাজয়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থী বিরোধী হিসেবে পরিচিত অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি। এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ্য পার্লামেন্ট বা বার্লিনের সিনেটে জায়গা করে নিল দলটি। একই সঙ্গে 16টির মধ্যে 10টি রাজ্য পার্লামেন্টেই নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করল নতুন দল এএফডি।
ভেনেজুয়েলায় শেষ হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন নন অ্যালাইন মুভমেন্ট এর 17তম শীর্ষ সম্মেলন। রোববার সম্মেলনে সমাপনী ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় প্রায় ঝিমিয়ে পড়া এ জোটকে পুনরায় সক্রিয় করতে এর অন্তর্ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাস দমন সহ অর্থনৈতিক উন্নয়নে জোট নিরপেক্ষ এই আন্দোলনকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন নেতারা। এছাড়াও বিশ্বব্যাপী তেলের বাজারে স্থিতিশীলতা রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান মাদুরো। সমাপনী ভাষণে সিরিয়া ইস্যুতে মার্কিন নীতিরও কঠোর সমালোচনা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ভারতের মধ্যপ্রদেশে অপুষ্টিজনিত সমস্যার কারণে 1.5 শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, অপুষ্টিজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় রোববার মধ্যপ্রদেশের শিবপুরের একটি সরকারি হাসপাতালে 177 জন শিশুকে ভর্তি করা হয়। এদের মধ্যে প্রায় 60 জনের অবস্থা আশঙ্কাজনক। শিবপুর জেলায় অন্তত 450 শিশু এ ধরনের সমস্যায় ভুগছে। 2011 সালের এক জরিপে দেখা গেছে, ভারতের 1 থেকে 5 বছর বয়সী প্রায় 1,10,000 অর্থাৎ 42% শিশু অপুষ্টিতে ভুগছে। থাইল্যান্ডে নৌকাডুবিতে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। রোববার ব্যাংককের 80 কিলোমিটার উত্তরে চাও ফ্রায়া নদীতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় আরও 33 জন আহত হয়েছে। 150 জন যাত্রীবাহী দ্বিতল ওই নৌকাটি একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হয় বলে জানান তিনি। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তাদের সন্ধানে অভিযান চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও নৌকাটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। দুর্ঘটনায় হতাহতরা মুসলিম ধর্মাবলম্বী এবং একটি উৎসবে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে রয়টার্স। যানবাহনের দ্রুত গতির কারণে থাইল্যান্ডে প্রায়ই সড়ক ও নৌপথে দুর্ঘটনার খবর পাওয়া যায়। চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে শক্তিশালী টাইফুন মেরান্তির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 28 জনে পৌঁছেছে। রোববার কর্তৃপক্ষ নতুন করে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। ফুজিয়ানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিপর্যস্ত অবস্থার মধ্যে দুর্গত লোকজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। গত 70 বছরের মধ্যে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই টাইফুনে প্রায় বিধ্বস্ত হয়েছে দেশটির পূর্ব উপকূল। এতে প্রায় 3000 গাছপালা উপড়ে গেছে এবং শিয়ামেন শহরটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 10,000-এরও বেশি কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তাইওয়ানের পর গত বৃহস্পতিবার সকালে ঘন্টায় 170 কিলোমিটার গতিতে চীনের পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন মেরান্তি। মধ্যপ্রাচ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আধার সিরিয়ার পালমিরা। প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত এই পালমিরা 1000 বছর আগে বাণিজ্যিক নেটওয়ার্কের প্রাণকেন্দ্র ছিল। অথচ আইএস জঙ্গিদের 10 মাসের তাণ্ডবে ধুধু প্রান্তরে পরিণত হয় মরুর মুক্তা খ্যাত এই শহর। এমন অবস্থায় পালমিরাকে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছেন দেশটির কয়েকজন ভাস্কর্য শিল্পী। ধ্বংস হয়ে যাওয়া নিদর্শনের প্রতিরূপ তৈরির পাশাপাশি গুরুত্বপূর্ণ সংস্কার কাজেও হাত দিয়েছেন তারা। মরুর মুক্তাখ্যাত সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা জঙ্গিমুক্ত হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও 1000 বছরের পুরনো স্থাপনাগুলোয় এখনো স্পষ্ট হয়ে আছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। 10 মাসের তাণ্ডবে গুড়িয়ে গেছে 2000 বছরের পুরনো রোমান সভ্যতার বালসামিন মন্দির, বেল মন্দির, দেবতার মূর্তি, অ্যাম্ফিথিয়েটার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যে কটি ঐতিহাসিক স্থাপনা টিকে আছে সেগুলো সংস্কার ও পুনর্নির্মাণে মাঠে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকজন ভাস্কর্য শিল্পী। পালমিরার আগের রূপ ফিরিয়ে আনতে ধ্বংস হয়ে যাওয়া 40টি ভাস্কর্যের প্রতিরূপ তৈরি করেছেন তারা। এর মধ্যে রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা আল্লাতের সিংহ ও রানী জেনোবিয়া। ইতিহাস গতিশীল। সন্ত্রাসীরা কখনোই ইতিহাসের পথ বন্ধ করতে পারবে না। সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি মুছে দিতে পারবে না। এই মূর্তিগুলো অপরাধের বিরুদ্ধে মানবতার প্রতীক। এই শিল্পকর্মের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী সভ্যতা আর মানবতার আলো ছড়ানো বার্তা দিতে চাই। মানবতাই পারে পৃথিবীকে বদলে দিতে। ভাস্কর্যগুলো এরই মধ্যে বেশ কয়েকটি শহরে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই নির্মাণ শৈলী দেখে বোঝার উপায় নেই যে এটি আসল নাকি প্রতিরূপ। পালমিরায় সংস্কার কাজের আগে পুরো এলাকার মাটির ওপর ও নিচের পুরাকীর্তিগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়। যদি ইউনেস্কোর মতো আরো কয়েকটি বিদেশি সংস্থা এগিয়ে আসে তবে 5 বছরের মধ্যে সব ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান কর্তৃপক্ষ।
পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই শহরটি গত বছরের মেতে জঙ্গিরা পালমিরা শহর নিজেদের দখলে নিলে দৃশ্যপট বদলে যায়। পরে চলতি মাসের মার্চে জঙ্গিদের হটিয়ে শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। ইউনেস্কো sites across the territory it controls in Iraq. আত্মরক্ষার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম কৌশলগুলোর মধ্যে একটি কুংফু। এই মার্শাল আর্টের প্রবর্তন হয় চীনে, যা সেখানে উশু নামে পরিচিত। তবে নাগরিক ব্যবস্থার কারণে কুংফুর প্রাচীনতম বেশ কিছু কৌশল কালের অতলে হারাতে বসেছে। ঐতিহ্যবাহী এই মার্শাল আর্টটি টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে এর কৌশল শেখায় উদ্বুদ্ধ করতে নতুন উপায় বের করার প্রত্যয় ব্যক্ত করেন বেইজিং এর প্রাক্তন কুংফু মাস্টাররা। ভোর হতেই বেইজিং এর এই পার্কে এসে নিয়মিত কুংফুর জটিল সব কৌশল অনুশীলন করেন মাস্টার লি লিয়ানকুই। প্রাক্তন এই মার্শাল আর্ট শিক্ষকের বিভিন্ন কসরত দেখে বোঝার উপায় নেই যে তার বয়স 70-এর কোঠায়। কুংফু প্রবর্তনের প্রথম দিককার মার্শাল আর্টের একটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কৌশল শোগুগং। স্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘায়ুর পাশাপাশি হাত ও পায়ের বিভিন্ন কসরতে পারদর্শী করে তোলায় একে বলা হয় পরিপূর্ণ মার্শাল আর্ট। এর আরেকটি বৈশিষ্ট্য হলো শরীরের হাড়গুলোকে সরিয়ে বা বাঁকিয়ে নিজেকে সংকুচিত করতে পারার ক্ষমতা অর্জন। চীনের ঐতিহ্যবাহী এই মার্শাল আর্ট তেমনটা প্রচলিত না হওয়ায় এর অস্তিত্ব নিয়ে শঙ্কায় আছেন লি। পূর্বপুরুষদের দেখা দেখি গত 50 বছর ধরে এই কৌশল অনুশীলন করছি। এ কারণে আমি আজও শরীর ও মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারি। শারীরিক, মানসিক এমনকি সামাজিক উন্নয়নে সবার নিয়মিত অনুশীলন করা উচিত। কিন্তু আমার মৃত্যুর পর এটা টিকে থাকবে কিনা সন্দেহ আছে। শোগুগং কৌশলটিকে পরিচিত করে তুলতে বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন লি। দুবাইয়ের রাজ পরিবারের সামনে পারফর্ম করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রস্তাবও পেয়েছেন তিনি। কিন্তু নিজ দেশে অনেকটা পর্দার আড়ালেই ছিলেন এই প্রবীণ মাস্টার। তবে একদম আশা ছাড়তে নারাজ আরেক মাস্টার শিংশি। শিশু কিশোরদের মধ্যে আজও কুংফু শেখার প্রবণতা আছে বলে জানান এই শাওলিন পারদর্শী। এক্ষেত্রে বয়স্কদের মধ্যে আগ্রহ কম বলেই জানান তিনি। অনেকে শখের বসে এখানে শিখতে আসে, আবার ছেড়ে দেয়। কেউ হয়তো কাজ বা লেখাপড়ার চাপে পারে না, কিন্তু কুংফুর গভীরে যেতে না পারলে লাভ নেই। এটি একটি জীবনধারার অংশ। ছোটবেলা থেকে একজন পেশাদার মাস্টারের কাছ থেকে প্রশিক্ষণ নেন শি। পরে নিজেই স্কুল খুলে বসেন, যেখানে দেশ বিদেশ থেকে কুংফু শিখতে আসেন বিভিন্ন বয়সীরা। এখান থেকেই কোনো প্রশিক্ষক বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তার। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এবারের এমি অ্যাওয়ার্ডের আসরে ছিল গেম অব থ্রোনস এর জয় জয়কার। দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজের খেতাব সহ এবছর 12টি পুরস্কার জিতেছে এইচবিওর জনপ্রিয় এই ড্রামা সিরিজটি। রোববার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসে টেলিভিশন তারকাদের সবচেয়ে বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডের 68তম আসর। জিমি কিমেলের উপস্থাপনা আর টেলিভিশন জগতের তারকাদের সরব পদচারণায় জমজমাট ছিল এবারের এমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারও আসর মাত করে রেখেছিল এইচবিও চ্যানেলের জনপ্রিয় ড্রামা সিরিজ গেম অফ থ্রোনস। সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের খেতাব সহ 12টি পুরস্কার জিতেছে এই সিরিজটি। ড্রামা বিভাগে এবছরই প্রথম সেরা অভিনেতার খেতাব পেয়েছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা রামি মালিক। মিস্টার রোবট নাটকে একজন কম্পিউটার হ্যাকারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি। আমি এই নাটকে একজন তরুণের চরিত্রে অভিনয় করেছি। আমি ইলিয়টের চরিত্রকে সম্মান জানাই। আরফান ব্ল্যাক নাটকে অভিনয় করে প্রথমবারের মতো সেরা নাট্য অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাতিয়ানা মাসলানি। আমি এই পুরস্কার জিতে খুবই খুশি। এ ধরনের নারী কেন্দ্রিক নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। দ্বিতীয়বারের মতো কমেডি বিভাগে সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে দ্বীপ। এ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়া লুইস ড্রেফার্স। আর একই বিভাগের ট্রান্সপারেন্ট নাটকে অভিনয় করে সেরা অভিনেতার খেতাব অর্জন করেছেন জেফ্রি ট্যাম্বর। লিমিটেড সিরিজ বিভাগে থ্রিলার সিরিজ দ্য নাইট ম্যানেজারের জন্য সুজান বিয়ার জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। এ সময় তার হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।
এবছরই তাইওয়ানের অ্যালান ইয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আজিজ আনসারি কমেডি সিরিজ মাস্টার অফ নানের জন্য সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার জিতেছেন। তাদের এ অর্জনের পর টিভি পর্দায় এশিয়ানদের আরও বেশি অংশ নেওয়ার আহ্বান জানান তাদের সহকর্মীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার সঙ্গে মোদির জরুরি বৈঠক। কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইসলামাবাদের। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই দাবি গভর্নর কুমোর। নিউ জার্সিতে আরও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরানোর বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহার তাগিদ কানাডার এমপির। The Emmy goes to Rami Malek. জমকালো আয়োজনে হয়ে গেল টেলিভিশন তারকাদের সবচেয়ে বড় আসর এমি অ্যাওয়ার্ডস। এবারও সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের পুরস্কার গেম অব থ্রোনসের ঝুলিতে। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।